দেশের পরিবর্তনকে ভিন্ন খাতে নিতে ছোট্ট ইস্যুতেও ঝামেলা করছে একটি পক্ষ। মন্তব্য ফখরুলের। বিশ্বকবির জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা। জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে পুরনো পথে হাঁটছে সরকার। অভিযোগ পরোয়ারের। বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয় এনসিপির। নিত্যপণ্যের দর ঊর্ধ্বমুখী। ডজনের ডিমের দাম বেড়েছে 40 টাকা। মিলছে না ব্যয়ের হিসাব। সংসার চালাতে হিমশিম অবস্থা। আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য দ্রুত মনিটরিং না করলে প্রত্যেকটা দরিদ্র কষ্ট পাবে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ কাল। আজ বৈঠকে চূড়ান্ত হবে নাম। তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের পরিবর্তনকে ভিন্ন খাতে নিতে ছোট্ট ইস্যুতেও ঝামেলা করছে একটি পক্ষ, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিশ্বকবির প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথের সাহিত্য রচনা শুধু সার্বজনীন চর্চা নয়, উপমহাদেশে স্মরণীয় হয়ে থাকবে। কুষ্টিয়ায় কবির স্মৃতি বিজড়িত টগর লজ, কুঠিবাড়ি ও সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারিতে রয়েছে দিনভর নানা আয়োজন। তার যে সার্বজনীন যে একটা সাহিত্য চর্চা শুধু নয়, সাহিত্যের যে বাণী, যে কথা বলছেন, এই উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের কাছে সেটা স্মরণীয় হয়ে থাকবে। বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে আন্দোলন করেছে জনগণ, অথচ নতুন সরকার সেসব গুরুত্ব না দিয়ে আবারও ফ্যাসিবাদের পুরনো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের 24তম কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি। ন্যায় ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। বলেন, যে ক্ষমতায় আসে রেলের সম্পত্তি লুটপাট করে খায়। সম্পদ অব্যবস্থাপনার কারণে লাভের মুখ দেখছে না রেল। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা কেড়ে নেওয়া কোনো সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। সেই বৈষম্যহীন বাংলাদেশের জন্য সহস্রাধিক জীবন, 30-40 হাজার লোক আহত ক্ষত বিক্ষত হলো। আপনারা সেই রক্তের উপর ক্ষমতায় বসে আপনারা আবার জাস্টিসের বদলে ইনজাস্টিস করতেছেন। উন্নয়নের ক্ষেত্রে সমতা রক্ষা করছেন না। বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলাম, আপনারা এখন সেই বৈষম্যপূর্ণ সমাজ গঠন করার চেষ্টা করেন। সবাইকে নিয়ে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে কাজ করে যাবে এনসিপি, জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার ব্যক্তিদের যোগদানে সম্প্রসারিত হচ্ছে এনসিপি। শুক্রবার রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে বিভিন্ন দলের 3 শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন ঢাকা মহানগর উত্তরের আপ বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ শতাধিক রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব ও গণ অভ্যুত্থানের তরুণরা। আজকের যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের নতুন যোগদান যারা করেছেন তাদেরকে এনসিপির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনে আমরা সবাই একসাথে একটি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে আমরা একসাথে কাজ করে যাব। দুটি রাষ্ট্রের মধ্যে চুক্তি বাস্তবায়নের সময় দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা পরিলক্ষিত হলে তা সংশোধনের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেটে জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এ ব্যয় কমাতে বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব দিতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় যদি কোনো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটে তাহলে তার নিয়ন্ত্রণ ও তদারকির সুযোগ সরকারের রয়েছে। চুক্তি যেটি হয়েছে এটির বাস্তবায়নের সময় যদি এমন, আমি আবার পরিষ্কার করে বলছি, এটির বাস্তবায়নের সময় এমন কোনো কিছু যদি আমাদের সামনে আসে বা প্রতিভাত হয় যে এটি বাংলাদেশের স্বার্থের অনুকূল নয়, তাহলে সেই
ধারা সংশোধন করার সুযোগ এই চুক্তির ভিতরেই রয়েছে। বিরোধী দল গঠনমূলক সমালোচনা করলে গণতন্ত্র সুসংহত হয়, আর অহেতুক মিথ্যাচার করলে তা ষড়যন্ত্র হিসেবে গণ্য হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। রিজভী বলেন, জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। দলকে শক্তিশালী করার অংশ হিসেবে আগামীকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনাগুলো করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক। সমালোচনা যে আমাকে বিরোধিতা করতেই হবে এইটা ছাড়া আর কোনো কাজ নেই, সেটা তো গঠনমূলক হবে না। তখনই ষড়যন্ত্রের বিষয়টা আসে, যে আমি কোনো কিছুই বুঝি না, কোনো কিছুই মানি না, আমি আমার এজেন্ডাটাই বাস্তবায়ন করব, তাহলে ওটা পার্ট অফ কনস্পিরেসি হবে। আর ডেমোক্রেসি যদি হয়, আপনি গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের যে ভুল সেই ভুলগুলো দেখিয়ে দেবেন, এটা তাতে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র অত্যন্ত ফাংশনাল হয়। রাজধানীর হাসপাতালগুলোতে হাম আক্রান্ত রোগীর চাপ কমছে না। এসব রোগীর প্রায় সবাই শিশু। অসুস্থ শিশুদের যত্ন নিচ্ছেন মা বাবা, তবে বাবা মা না থাকা অনাথ আশ্রমের হামে আক্রান্ত শিশুদের অবস্থা বেশি করুণ। চিকিৎসকদের মতে অপুষ্টির শিকার শিশুদের জন্য হাম হয়ে উঠতে পারে প্রাণঘাতী। এদিকে সিলেট ও বরিশালে হাম ও উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। 2 মাসের মোনা, 8 মাসের মাহিন, 7 মাসের আরাফ আর আলিফ, ওরা কেউ জানে না মা ডাকের মানে কি, আবার বাবার কাঁধে মাথা রাখার নিরাপত্তা কেমন। রাস্তার পাশে পড়ে থাকা কিংবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়ার পর তাদের ঠিকানা হয় আজিমপুরের ছোট মণিনিবাস। এখন তাদের ছোট্ট শরীরে বাসা বেঁধেছে হাম। আসলে ওদের তো কেউ নেই, ওরা আসলে রাষ্ট্রীয় বাচ্চা, যেহেতু ওরা ছোট মণিবাসে থাকে। জ্বর, কাশি, শ্বাসকষ্ট আর পুরো শরীরে লালচে দানা। কেউ ঠিকমতো দুধ খেতে পারছে না, কেউ দিনরাত কাঁদছে, আবার কেউ নিস্তেজ হয়ে তাকিয়েও থাকতে পারছে না ঠিকভাবে। শিশুগুলোর পাশে ছায়ার মতো আছেন রাজিয়া সুলতানা আর জাবেদা আক্তার শিখা। শিশুদের ওষুধ খাওয়াচ্ছেন, অক্লান্ত সেবা দিচ্ছেন। তবুও অবুঝ শিশুগুলো মায়ের স্পর্শ খুঁজছে। ওরা বাবা মা দেখেনি, কিন্তু ডাক দেওয়ার সময় কিন্তু মাকেই ডাকতেছে। ওরা কিন্তু আমাদেরকে ডাকতেছে না, শব্দটা আসতেছে মা। ব্যথায় জ্বরে না খায় ওই মাই বলতেছে। ওই ডাক্তার কথা চিন্তা করলে খুব খারাপ লাগে। প্রপার ট্রিটমেন্ট যত্নের জন্য আসলে লোক লাগে যারা ওদেরকে দেখবে, কারণ 6 ঘন্টায় রোস্টার ডিউটি করলে ওদেরকে বোঝা যায় না, ডাক্তার আসলে তখন আমরা বলতে পারি না। এদের মতো শত শত শিশু ভর্তি রাজধানীর হাসপাতালগুলোতে। দেশের বিভিন্ন জায়গা থেকে হাম ও এর উপসর্গ নিয়ে এসে চিকিৎসা নিচ্ছেন। ভর্তি ছিল 27 দিনের ভিতর, আমরা টিকা নিতে পারিনি, জ্বর কমে না। এখন আলহামদুলিল্লাহ আজকে জ্বরটা মোটামুটি কম আসছে। আসার পর সাময়িক চিকিৎসা দেওয়ার পরে এখন আবার এই সাবেকই মনে হইতেছে। র্যাশ ছিল শরীরে, র্যাশটাও কমছে। হালকা এখন কাশি আছে, কাশির জন্য আপনার গ্যাস দিতে হয়। চিকিৎসকরা বলছেন, অপুষ্টির শিকার শিশুদের জন্য হাম হয়ে উঠতে পারে প্রাণঘাতী। লোকবল সংকটের কারণে যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বেগ পেতে হচ্ছে। যাদের ইমিউনিটি নাই তারা তো সাসেপ্টেবল, তাদের যে কোনো সময় ওই আরেকজনের থেকে সংক্রমিত হয়ে, কারণ ওই যে হাসি কাশি, এই জন্য এই সময় মাস্ক পরা বাধ্যতামূলক, সব রাজধানী কেন্দ্রিক, যার জন্য মনে হচ্ছে যেন মানে সব আপনার লোকজন ডাক্তার নার্স সবই ঢাকাতে, কিন্তু আসলে বাস্তবে ঘাটতি আছে, ব্যাপক ঘাটতি আছে। এমন পরিস্থিতিতে টিকাদান কার্যক্রমের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে হামের প্রাদুর্ভাবের মধ্যেই দেখা দিয়েছে রোগ শনাক্ত করার কিটের সংকট। মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে বর্তমানে যে পরিমাণ কিট মজুদ রয়েছে তা দিয়ে বড়জোর আগামী 5 থেকে 7 দিন পরীক্ষা চালানো সম্ভব, এমনটি বলছে প্রতিষ্ঠানটি। যদিও জরুরি মুহূর্তে বিষয়টিকে সংকট বলতে নারাজ কর্তৃপক্ষ। দাবি, দ্রুতই মিলবে পরীক্ষার কিট। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি দুঃখজনক এবং এমন সংকটের দায় এড়াতে পারে না স্বাস্থ্য বিভাগ। দেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে চলছে হাম শনাক্তের পরীক্ষা। প্রতিদিন গড়ে 200 থেকে 250 নমুনা জমা পড়ছে এই ল্যাবে। অথচ যেখানে দিনে 750 নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে, সেখানে ফুরিয়ে আসছে পরীক্ষার প্রধান উপকরণ কিট। অবশিষ্ট মাত্র 11টি, যার দ্বারা পরীক্ষা সম্ভব 1500-এর কম নমুনা।
এখন যে পরিমাণ কিট আছে সেই পরিমাণ কিট দিয়ে আমি সামনের সপ্তাহ থেকে নেক্সট উইক পর্যন্ত চালাতে পারবো। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, কিটের মেয়াদ থাকে মাত্র 6 মাস, বিদেশ থেকে আসার প্রক্রিয়াতেই চলে যায় 1 মাস, ফলে বড় মজুদ গড়ে তোলা প্রায় অসম্ভব। তবে 2-1 দিনের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 30টি কিট পাওয়ার কথা জানান তিনি। স্বল্পতাও, সেটা পুরোপুরি স্বল্পতাও বলা যাবে না, কারণ আমরা তো কিট পাচ্ছি মানে রেগুলার, এটা একটা প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস। যেমন আমরা তো ইয়ারলি আগে আমাদের 20টার মতো কিট লাগতো, তো সেই 20টা তো আমরা তখন পেতাম, কিন্তু যখনই আমরা ফেব্রুয়ারি মাসে দেখলাম যে আমাদের পজিটিভিটি রেট বেশি হচ্ছে, তখন আমরা ফেব্রুয়ারি মাসেই WHO-র কাছে চাহিদা দিই, এবং এরপরে WHO প্রায় আরও আমাদের টোটাল 127টা কিট আমরা পাই সব মিলিয়ে। ওই 27টা দিয়ে আমরা টেস্ট করছি এবং এখনও করছি, আর আগামী রোববারে আমরা আরো 30টা কিট পাবো। এমন সময় কিট ফুরিয়ে যাওয়াকে অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন, স্বাস্থ্য বিভাগ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমন্বয়হীনতা এখানে স্পষ্ট। এই সংকট এড়াতে কেন কিটের বিকল্প উৎস খুঁজে বের করা হলো না, সেই দায় তারা এড়াতে পারে না। কর্তৃপক্ষ এই সময়ে অতি দ্রুত যে কোনো ধরনের ব্যবস্থার মাধ্যমে হামির কিট আনুক। তা না হলে কেন, না হলে কিন্তু টিকা না দেওয়ার দায় যেমন আমরা দেখেছি একদলের বুদ্ধিহীনতা পরিণাম দূষিতার জন্য, তাহলে কিট না থাকার দায় কিন্তু বর্তমানে যারা রয়েছে দায়িত্বে তাদের ঘাড়ের উপর বর্তাবে। অতএব দ্রুত কিট সংগ্রহ করা দরকার। শিগগিরই কিটের নতুন চালান না এলে থমকে যেতে পারে দেশের একমাত্র হাম শনাক্তকরণ কেন্দ্রটি। তাই দ্রুত জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ বিশেষজ্ঞদের। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। রাজধানীর ফুটপাত মানেই যেন হকারদের দখল আর পথচারীদের ভোগান্তি। বারবার উচ্ছেদ অভিযান করেও যখন স্থায়ী সমাধান মিলছে না, ঠিক তখন একটি ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে সরকার। ফুটপাতের হকারদের জন্য নির্দিষ্ট সীমানা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এই উদ্যোগ কি পারবে ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে? রাজধানীর ব্যস্ত ফুটপাত মানেই যেন বিশৃঙ্খলা। পথচারীদের চলাচলের নির্ধারিত জায়গার বেশিরভাগটাই হকারদের দখলে চলে যায়। ক্রেতাদের পাশ কাটিয়ে কোনো মতে সামনে আগাতে হয়। নতুন সরকার গঠনের পর ফুটপাত দখলমুক্ত করতে ঢাকার বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান চালায় পুলিশ ও সিটি কর্পোরেশন। এতে নগরবাসী কিছুটা আশাবাদী হয়েছিল, কিন্তু কদিন না যেতেই আবার সেই আগের চিত্র। শৃঙ্খলা ফেরাতে এবার নতুন পথে হাঁটছে সিটি কর্পোরেশন। হকারদের জন্য ফুটপাত ও রাস্তার বিভিন্ন স্থানে টেনে দেওয়া হয়েছে সাদা দাগ। এখানে শুধু কার্ডধারীরাই জায়গা পাবেন, আর দাগের বাইরে গেলেই গুনতে হবে জরিমানা, হতে হবে উচ্ছেদ। তবে স্থায়ী পুনর্বাসন না হওয়া পর্যন্ত এই ব্যবস্থায় উচ্ছেদ আতঙ্ক থেকে কতটা মুক্তি মিলবে তা নিয়ে শঙ্কিত হকাররা। আর পথচারীদের সংখ্যা যাতায়াতের পথ সেই সংকীর্ণই থাকবে। এখন যে কার্ডটা করতেছে সেই কার্ডটা দেখা গেছে যে দোকানটা একজনের দোকান এইখানে আছে, কিন্তু সেই কার্ড অনুযায়ী তাকে যেতে হবে হয়তো এক কিলো দূরে। আমি এখানে কত আছি দীর্ঘ অনেক দিন ধরে, ঠিক আছে, আমার যদি আরেক জায়গায় দেয় তাহলে এটা তো মনে করেন আমি কইলেই তো আর যাওয়া যায় না। হকারগো সাইডে দোকান দেওয়া এটা ঠিক আছে, কিন্তু এই যে রাস্তার মাঝখানে এটা তো ঠিক হয় নাই। তাদেরকে নির্দিষ্ট কোনো একটা ব্যবস্থা করে দিলে তাদের উপকার হয়, জনগণের ভোগান্তি কমে। নগর পরিকল্পনাবিদদের মতে শুধু দাগ দিয়ে দখলদারিত্ব বন্ধ করা সম্ভব নয়। এজন্য নিয়মিত তদারকি ও হকারদের ডাটাবেস থাকতে হবে। ফুটপাতের রাস্তার করিডোর ধরে পরিকল্পনা করা হয়, তাহলে যেখানে বাড়তি জায়গা থাকবে সেগুলোকে একটা পরিকল্পিত ব্যবস্থাপনার অধীনে এনে এর তত্ত্বাবধানের জন্য স্থানীয় যারা ভলেন্টিয়ার রয়েছে, রাজনৈতিক প্রান্তিক যুব সংগঠন রয়েছে, তাদেরকে অঙ্গীভূত করা যায়। আইন শৃঙ্খলা বাহিনীকেও এর সাথে যুক্ত করা যায় জবাবদিহিতার মধ্যে দিয়ে। আর সিটি কর্পোরেশন বলছে ধাপে ধাপে ফুটপাতগুলো হকার মুক্ত করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতায় আমরা 60টি স্পটকে আমরা নির্ধারণ করেছি। পর্যায়ক্রমে আমরা ইতিমধ্যে আমাদের গুলিস্তানে আপনি যাবেন যে রমনা শপিং কমপ্লেক্সের পার্শ্ববর্তী লিঙ্ক রুটে আমরা আপাততভাবে আমরা তাদেরকে রেজিস্ট্রেশন আওতায় এনে আমরা তাদেরকে আইডি কার্ড দিয়েছি। তাদের পরিবার এই আয়ের উপর নির্ভর করে, জীবিকা নির্বাহ করে, সে প্রেক্ষিতে আমরা এটিকে আমরা ধীরে ধীরে সম্প্রসারণ করব। ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে সব ধরনের চেষ্টা করতে চায় সিটি কর্পোরেশন। হকারদের পুনর্বাসনের এই প্রকল্প নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হকাররা বলছেন এতে তাদের ব্যবসার ক্ষতি হবে, অন্যদিকে সাধারণ মানুষ বলছেন তাদের চলাচলের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে এই প্রকল্প। এখন দেখার বিষয়
দুই সিটি কর্পোরেশনের নেয়া এই উদ্যোগ কতটা সফলতার মুখ দেখে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। রাজধানীর বাজারে ফের ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। আর এক মাসের কম সময়ের মধ্যে ডিমের দাম ডজনে বেড়েছে 40 টাকা। বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের চাহিদা। দফায় দফায় নিত্যপণ্যের দর বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারাও। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী কারওয়ান বাজারে ক্রেতাদের আনাগোনা থাকলেও নেই স্বস্তি। বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও দামের কারণে চাহিদা মতো কিনতে পারছেন না ক্রেতারা। বাজারে প্রতি কেজি বেগুন, শসা ও পেঁপে বিক্রি হচ্ছে 120 টাকায়। করলা, টমেটো ও ঢেঁড়স থেকে শুরু করে কাঁচামরিচ সবই মিলছে 100 টাকায়। বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি আর বাড়তি পরিবহন খরচ বৃদ্ধির প্রভাব পড়েছে সবজির দরে। কাঁচামালের বারে ঘরে কমে, কালকে যে দাম মাল পেয়েছে আজকে কেজিতে 20 টাকা বাড়তি। অন্যান্য দিনের চাইতে শুক্রবারে একটু সবজি, মাছ, মাংসের দাম একটু বেশি, তো আমাদের মধ্যবিত্ত পরিবারের জন্য ক্রয় করাটা একটু কষ্টসাধ্য। সবজির উত্তাপ ছড়িয়েছে আমিষের বাজারেও। নিম্নবিত্তের আমিষের প্রধান উৎস ডিমের দাম 1 মাসে 4 দফায় বেড়ে এখন প্রতি ডজন ঠেকেছে 140 টাকায়। আর সপ্তাহ 3 আগে ডিমের ডজন ছিল 100 থেকে 110 টাকা। তবে কিছুটা স্বস্তি মিলছে মুরগির দামে। কেজিতে 20 থেকে 30 টাকা কমে ব্রয়লার 165 এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 থেকে 310 টাকার মধ্যে। চাহিদা কম, মাল বেশি হলে তো কোরবানিতে অনেকজন বিক্রি করে দিতে আছে। এই বিষয় নিয়ে বিক্রি করতে কোরবানি খাওয়া কম, তেলের দামটা একটু বাড়তি, এই কারণে গাড়ি ভাড়া একটু কস্টিং বেশি লাগতেছে। এই মাল একটা প্রভাব মিলেই একটা ডিমের দাম বাড়ে। লাগামহীন এই মূল্য বৃদ্ধির ফলে জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার। সংকট নিরসনে দ্রুত বাজার তদারকির দাবি তাদের। দ্রব্যমূল্যের মূল্যগুলো যে হারে বাড়ছে, পরিবহন ব্যয়টা কিন্তু সেই হারে বাড়েনি। যদি 10 পয়সা বাড়ে, এটাকে 10 টাকা চিন্তা করি। দ্রুত মনিটরিং না করলে প্রত্যেকটা দরিদ্র কষ্ট পাবে। গত 19 এপ্রিল সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এর প্রভাব পড়েছে বিভিন্ন পণ্যের দামে, এমনটাই মনে করেন অনেকেই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। হাওরের কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে পাশে দাঁড়িয়েছে সরকার। 3 ক্যাটাগরিতে দেয়া হচ্ছে সহায়তাও। চলছে তালিকার কাজ, আর সেখানেই দানা বেঁধেছে বাদ পড়ার ভয়। ক্ষতিগ্রস্তরা বলছেন, কৃষি বিভাগ স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তালিকা করছেন এবং তা সরেজমিনে যাচাই বাছাই হচ্ছে না। এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত কেউ বাদ পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা ত্রাণ ও পুনর্বাসন বিভাগের। শ্রীকান্ত গোপের পার্শ্ব তথ্য চিটার রিপোর্ট। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে হবিগঞ্জ জেলার প্রায় 11,500 হেক্টর জমির বোরো ফসল পানির নিচে। আকস্মিক এই বন্যায় ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন কৃষক। আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 350 কোটি টাকা হবে বলে জানায় কৃষি বিভাগ। কেউ একাল করছে, কেউ দেড়াল জায়গা করছে, খাড়াইছে। কয়েকটা গৃহস্থ একদম খাড়াইছে, মনে হয় আমি একদম নীল। যারা এক টাকা তাই আবার দিব, আর গরিব মানুষ সঠিকভাবে যাতে করে দেয় সরকারে আমরা পাইয়া খুশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তার জন্য জেলার 23,000-এর বেশি কৃষকের তালিকা চূড়ান্ত করেছে স্থানীয় প্রশাসন। তবে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সরেজমিনে গিয়ে তালিকা তৈরির কথা থাকলেও অনেক জায়গায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে হয়েছে তালিকা, যা যাচাই বাছাই ছাড়াই নেওয়া হয়েছে। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম বাদ পড়ার শঙ্কা করছেন ভুক্তভোগীরা। মানে আমরা পরিস্থিতির মধ্যে বিভ্রান্তির মধ্যে, যে সরকারে ভর্তি করে দিয়েছে বা তুমি আমার নাম দিলে না, অমুকের নাম দিলাইছো, অমুকে হলো অমুকের নাম দিলে আমার নাম দিলে না। এদিকে মাঠ পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির কথা স্বীকার করে স্থানীয় কৃষি অধিদপ্তরও। মাঠ পর্যায়ে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন এবং যে অনুমোদনের যে প্রতিনিধি, ওনাকে নিয়েই যে কৃষকদের সাথে সরাসরি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ভোটার আইডি কার্ড, মোবাইল নাম্বার সহ নিয়ে তারা তালিকা অন্তর্ভুক্ত করছে। এইভাবেই কাজটা হচ্ছে। হয়তো এর ভিতর যারা বাদ পড়ছে আবার তারা দিচ্ছে, এটা আবার যাচাই বাছাই হচ্ছে। এদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের বাইরে কেউ তালিকায় থাকলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা। ক্যাটাগরি অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে। আশা করি আমরা আগামী রবিবার বা আগামী সোমবারের মধ্যে সেই তালিকাটা আমরা পেয়ে যাব। পেলেই আমাদের যেই মানবিক সহায়তা কার্যক্রম সেটা অতি শীঘ্রই শুরু হবে।
সরকার ইতিমধ্যে ক্ষয়ক্ষতির মাত্রা হিসেবে কৃষকদের 3টি শ্রেণীতে ভাগ করেছেন। সর্বাধিক ক্ষতিগ্রস্ত কৃষকরা পাবেন মাসিক 7,500 টাকা ও 20 কেজি চাল। মাঝারি ক্ষতিগ্রস্তরা পাবেন মাসিক 5,000 টাকা ও 20 কেজি চাল। আর আংশিক ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন মাসিক 2,500 টাকা ও 20 কেজি চাল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উজানের ঢল আর বৃষ্টিতে জলাবদ্ধতায় ফসল হারিয়ে দিশেহারা হাওরের কৃষক। ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় কাটছে দিন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজ, ফসল হারিয়ে কেমন আছেন হাওরের কৃষকরা? ধন্যবাদ অঙ্কুর। আমরা প্রতিদিনই কিন্তু একটা না একটা হাওরের প্রত্যন্ত অঞ্চলে আমরা যাচ্ছি, কৃষকদের সুখ দুঃখ কষ্ট এবং কৃষকরা কোন অবস্থায় আছে না আছে আমরা জানার চেষ্টা করতেছি। কৃষকদের হাহাকার হাজারিতে আসলে হাওরের কিন্তু এই গত সপ্তাহ 10 দিনে কিন্তু হাওরের পুরো ফসল কিন্তু তলিয়ে গেল। উঁচু স্থানের কিছু ফসল কিন্তু এখনো রয়ে গেছে, কিন্তু এই রয়ে যাওয়ার মধ্যেও কিন্তু দিন দিন কিন্তু হাওরের পানি, নদ নদীর পানি কিছুটা কমলেও কিন্তু হাওরের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকেও আমরা এখানে একজন কৃষক ভাই আমাকে বললেন যে প্রত্যেকটা হাওরে কিন্তু পানি স্তর বাড়তেছে। আমি একটু জানিয়ে রাখি, মৌলভীবাজার জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছে সরকার প্রদত্ত কৃষকদের যে তালিকা 3 ক্যাটাগরিতে করা হচ্ছে, সেটা কিন্তু মৌলভীবাজার জেলার 66 ইউনিয়নে কিন্তু রয়েছে 205 জন উপসহকারী ইউনিয়ন। তারা যারা এই কৃষকদের যাচাই বাছাই করবেন, কিন্তু এই যাচাই বাছাই যারা করবে 205টির মধ্যে কিন্তু কর্মরত রয়েছেন 112 জন। এই 112 জন উপসহকারী কিন্তু পুরো জেলার এই 3টি বৃহত্তম আকালুকি, খাগুয়াদিকি এবং হাইলাওয়ারের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পৌঁছতেছেন না। আমি আর একটু জানিয়ে রাখি, কৃষকদের অভিযোগ রয়েছে যে আসলে প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা তালিকাভুক্ত হচ্ছে না। এই তালিকাভুক্ত না হওয়ার কারণে তারা কিন্তু এখনো অপেক্ষার প্রহর গুনছেন যে প্রত্যন্ত অঞ্চলে কখন তালিকা হবে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ কি পাবে তারা এই সরকারি তালিকায় তাদের আমরা কৃষি সম্প্রসারণের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারবার বলছে তারা তালিকা চলমান রয়েছে, কিন্তু বাস্তবে হাওরের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং কৃষি বিভাগ তারা কিন্তু এই তালিকায় প্রকৃত বর্গা চাষী যারা রয়েছেন তাদের কিন্তু তালিকায় এখন পর্যন্ত লিপিবদ্ধ করেননি বলে অভিযোগ রয়েছে। এই ছিল সিরাজ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সংবাদ। কাল পশ্চিমবঙ্গ সরকারের শপথ ঘিরে তোড়জোড় চললেও বিজেপি কাকে মুখ্যমন্ত্রী করবে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি সুরাহায় কলকাতার পথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে বিকাল 3:30টায় নবনির্বাচিত বিধায়কের সাথে বৈঠকে বসবেন তিনি। এদিকে শুভেন্দু অধিকারীর বিয়ে হত্যায় এখন পর্যন্ত সন্দেহভাজন 4 জনকে আটক করেছে পুলিশ। সরকার গঠন ঘিরে তামিলনাড়ুতেও রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর রাজ্য সরকারের শপথ নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। শপথে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকবেন বিজেপি শাসিত 19 রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। তবে এখনো বাছাই হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী। এ নিয়ে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2007 জন বিধায়কের সঙ্গে পরামর্শের পরেই জানাবেন সিদ্ধান্ত। পর্যবেক্ষক হিসেবে সঙ্গে আছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। যদিও জোরগুঞ্জন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো শুভেন্দু অধিকারী রয়েছেন দৌড়ে সবচেয়ে এগিয়ে। এদিকে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ দত্ত হত্যাকাণ্ডে তদন্তে নতুন মোড়। এখন পর্যন্ত 4 সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তদন্তকারীদের ধারণা হামলাকারীদের অন্য রাজ্য থেকে আনা হয়ে থাকতে পারে, ফলে সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি। অন্যদিকে তামিলনাড়ুতেও সরকার গঠন নিয়ে চরম রাজনৈতিক নাটক চলছে। বিরোধীদের ক্ষমতা দখলের চেষ্টা হলে টিভিকের 107 বিধায়ক একযোগে পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজয় থালাপাতি। কেরালাতেও নতুন মুখ্যমন্ত্রী চূড়ান্তে দফায় দফায় বৈঠক করছে ইউডিএফ। আসমাতুলি, নিউজ 24। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে হামলার জেরে বৃহস্পতিবার ইরানের সামরিক স্থাপনায় পাল্টা আঘাত এনেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম জানায় তাদের 3টি ডেস্ট্রয়ার প্রণালী পার হওয়ার সময় ইরান মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালালে আত্মরক্ষার্থে এই কড়া জবাব দেওয়া হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি, উল্টো ইরানি নৌযানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে 2 দেশের যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে বলে দাবি তার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেই প্রথমে তেলবাহী ট্যাঙ্কার ও বেসামরিক এলাকায় হামলার অভিযোগ তুলেছে ইরান।
এদিকে হরমুজ প্রণালীতে ইরানের হামলা বন্ধে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব এনেছে যুক্তরাষ্ট্র। তবে এতে ভেটো দিতে পারে রাশিয়া ও চীন। প্রস্তাবটিকে সম্পূর্ণ এক পেশে বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।